এমন করে সরকার চলে? কে বলছেন বলুন তো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন। কোথা থেকে বলছেন? একেবারে 29-এ আলিপুর দুয়ারের সভা থেকে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন বলছেন? তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 তারিখ আলিপুর দুয়ারে এসে যে সভা করবেন, সেই সভা নিয়ে জনজোয়ার যেমন, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের অনেক দাবি দেওয়া এবং কোন কোন বিষয়ে আলোকপাত করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই সমস্ত বিষয় নিয়ে সবার উদ্বিগ্নতার শেষ ছিল না। কিন্তু কোনো এক জায়গায় শিল পড়ে গিয়েছে একটি জায়গাতে, তা হলো রাজ্যের দুর্নীতি, রাজ্যের বেকারত্ব, এই সমস্ত ইস্যু। অর্থাৎ মূলত সেই আবারও পুরনো রাজনীতি, দুর্নীতি বনাম বঞ্চনা। অর্থাৎ এই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিকে আলোকপাত করবার চেষ্টা করলেন তা হলো রাজ্য সরকারের ব্যর্থতা। ঠিক যেটা দিয়ে শুরু করেছিলাম, এমন করে সরকার চলে, এই প্রশ্নটা দিয়েই শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় বক্তব্য। অর্থাৎ একদিকে হিন্দিতে এবং অন্য দিকে ঠিক বাংলা নিয়েও বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তালটা অন্য জায়গায় কেটেছে। কি বিষয় বলুন তো? ভারে মা ভবানী হয়ে যায়নি তো? কেন বলছি? তার কারণ অন্তত আলিপুর দুয়ারে এসে, উত্তরবঙ্গে এসে চা বলয় নিয়ে যদি কোনো কথা বলতেন, বিশেষ করে চা প্রকল্প নিয়ে যদি কথা বলতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে হয়তো সেখানকার সাধারণ মানুষের মধ্যে উন্নয়ন নিয়ে অন্তত কিছু তো সদুত্তর থাকতো। কিন্তু সে সমস্ত বিষয়ে স্পিক টু নট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এলেন রাজ্যের বুকে, একেবারে উত্তরবঙ্গের বুকে পৌঁছে গেলেন এবং তারপরে একের পর এক কুৎসা এবং সরকার এবং রাজ্যকে বারংবার যেমনটা করে থাকেন হিউমিলিয়েট করবার একটা চেষ্টা। এ কথাগুলো আমি বলছি না, এ কথাগুলো নবান্নের সভাঘর থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আজ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শেষ, তার কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলেন এবং নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে একযোগে নিশানা করতে শুরু করলেন বিজেপি, কেন্দ্র সরকার এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন অপারেশন সিন্দুর নিয়ে এক প্রকার রাজনীতি করবার চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুর, আর ঠিক সেই সিন্দুর যা সাধারণ আপামর হিন্দু জনসাধারণের জন্য, হিন্দু মহিলাদের জন্য অত্যন্ত গর্বের, অত্যন্ত সম্মানের, সেই সিঁদুর তিনি বিক্রি করতে এসছেন। ঠিক যেমনটা চা বিক্রি করতেন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই বক্তব্য রেখেছিলেন গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একই সুরে সুর মিলিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে নিশানা করেছেন। ঠিক এই মতো বাদ দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন। আজ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে আসবো, কিন্তু রাজনৈতিক কুটকাচালি নয়, শব্দের কাটাকাটি, এবং ঠিক সেই শব্দের কাটাকাটিতে যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু, এখানে শুধুমাত্র রাজনৈতিক কুটকাচালি চলবে না। এখান থেকে আমরা জানার চেষ্টা করব উন্নয়ন নিয়ে কি কথা হলো। প্রধানমন্ত্রী তো অনেক হলো, মুখ্যমন্ত্রী তো অনেক হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, প্রধানমন্ত্রী কি বলছেন, সবাই ভাবছে, কিন্তু উন্নয়ন নিয়ে কজন কথা বলছেন? আজ স্ট্রাইক টিভি বাংলা উন্নয়ন নিয়ে কথা বলবেন, ঠিক যেমনটা মুর্শিদাবাদ ইস্যুতে, মালদা ইস্যুতে, উত্তর দিনাজপুর ইস্যুতে বাংলাদেশ বনাম ভারতবর্ষের যে দ্বৈরথ শুরু হয়েছে, বিদ্বেষমূলক অবস্থান তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, ভারতের জন্য ঠিক কোন কোন জায়গায় আলোচনা প্রসঙ্গে উঠে আসছে, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যিই হঠাৎ করে বলে বসলেন অপারেশন বেঙ্গল চালাতে হবে। খুব সুকৌশলে তৃণমূল কংগ্রেস অনেক কিছু বলতে পারেন অপারেশন বেঙ্গল চালাচ্ছেন, বাংলাকে হিউমিলিয়েট করবার চেষ্টা করছেন, কিন্তু পেছনে নেপথ্যে ঠিক কোন বীজ মন্ত্র বুনে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? উন্নয়ন নাকি বঞ্চনা, নাকি শুধুমাত্র নিশানা? নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইক টিভি বাংলা। এই মুহূর্তে ঘটিকাটা ঠিক সন্ধ্যে 6:57 মানেই আপনারা জানেন ট্রাইক টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আমার প্রথম বিষয়টি আপনাদের সামনে রাখছি, তারপর আরও বিস্তারিত আলোচনা করব। দেখুন, মুর্শিদাবাদ মালদার দাঙ্গা নিয়ে রিপোর্টে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছিল। এমনকি মুর্শিদাবাদের অশান্তির সঙ্গে পেহেলগাঁওয়ের গণহত্যার তুলনা টেনেছিল বিজেপিও। দু জায়গাতেই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, এমনই দাবি করেছিল পদ্ম শিবির। এবার একই সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও। বঙ্গ সফরে এসে আলিপুরদুয়ারে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, মুর্শিদাবাদ মালদায় যা হয়েছে তাই সরকারের নির্মমতা প্রকাশ পেয়েছে। দাঙ্গায় মা বোনেদের সারা জীবনের পুঁজি শেষ হয়ে গেছে। গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে, লোকেদের ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে। এভাবে সরকার চলে নাকি? বাংলায় অত্যাচার হচ্ছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। আদালতকে হস্তক্ষেপ করতে হয়। বাংলা বলছে
নির্মম সরকার চাই না। यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। मैं बंगाल की भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे सरकार चलेगी? टीएमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है। নবান্নে করা ভাষায় সেই আক্রমণের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ মালদহের ঘটনার পিছনে বিজেপি, তথ্য প্রমাণ দিয়ে দেব, প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা আক্রমণ মমতার। মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে, দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদী সরকার হচ্ছে একটা জুমলা সরকার। সামনের বছর নির্বাচন, তার আগে বিজেপি যে তৈরি হতে শুরু করেছে, এদিনের প্রধানমন্ত্রীর সভা সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। তথাকথিত বাংলার রাজনীতি, একদিকে কেউ বলছেন নির্মম সরকার, অন্যদিকে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে জুমলা সরকার। দেখুন, আপনারা নির্মমই বলুন কিংবা জুমলাই বলুন, আখিরে যদি রাজনীতি সাধারণ মানুষকে নিয়ে হয়, তাহলে একে অপরকে নিশানা না করে যৌথভাবেও কাজটা করা যায়। কিন্তু প্রশ্নটা যখন যৌথভাবে কাজ করার, তাহলে ফুটেজ, অন্তত রাজনৈতিক নেতাদের ভাষায় ফুটেজটা কে খাবে? রাজনীতিতে ঠিক কে আগে থাকবে, কে পরে থাকবে, এসব তো রাজনৈতিক নেতারা নিজেদের মতো করে ভেবে ফেলেন। তারা সাধারণ মানুষের রায় কি সত্যি পাত্তা দেন? যদি পাত্তা দিতেন, তাহলে একে অপরকে এইভাবে তীব্র অরাজনৈতিক ভাষা প্রয়োগ করে রাজনীতিটা করতে পারতেন না। ঠিক যেমনটা কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্নভাবে কথা বলে থাকেন, কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে বিভিন্ন সময় এ রাজ্যের বুকে কেন্দ্রীয় নেতারা আসছেন এবং একের পর এক বাংলাকে ডিমোরালাইজ করবার চেষ্টা করছেন, বাংলাকে ক্রমাগত দুর্নাম করছেন, বদনাম করছেন। এমনটা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতৃত্বরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি শুধুমাত্র বদনাম, নাকি এই ডাকনাম যা বাংলার ইদানিংকালে হয়েছে, অন্তত অপারেশন সিন্দুরের সঙ্গে তালে তাল মিলিয়ে অপারেশন বেঙ্গল বলা হচ্ছে, এটা কি সত্যি সুনাম হলো, নাকি বাংলার জন্য একটি অনেক বড় অশনি সংকেত, তার সঙ্গে সঙ্গে অনেক বড় মেলাইন করার একটি জায়গা, অপমান করার একটি জায়গা তৈরি হলো? অন্তত মালদা মুর্শিদাবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে তীব্র নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে কিংবা রাজ্যকে, তাতে কি আমাদের মান বাড়লো? তাতে কি অন্তত সাধারণ মানুষের মান বাড়লো? আমাদের কোথাও ভুল থেকে যাচ্ছে কি রাজনৈতিক নেতা চুজ করার ক্ষেত্রে, কিংবা রাজনৈতিক নেতাদের চিনতে? না হলে একের পর এক ঘটনার সম্মুখীন কেন হচ্ছে বাংলা? অনেক তো হলো, রাজনীতি ছেড়ে একটু সাধারণ মানুষের কথা ভাবার কি সত্যি সময় কারো নেই? যদি থাকতো, তাহলে রাজনৈতিক কুটকাচারির বাইরে বেরিয়ে
শুধুমাত্র উন্নয়ন হবে প্রকল্প ঘোষণা হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা ঘোষণা, সে রাজ্যই হোক কিংবা কেন্দ্রই হোক, বাস্তবায়ন কটা হচ্ছে? আমি যদি ঠিক কথা প্রসঙ্গে যখনই ডিবেট সেশনে আসবো, যখনই বিতর্ক প্রসঙ্গে আসবো, তখন দর্শকদের মধ্য থেকে অনেকেই অকপট জেনে গিয়েছেন যে বিজেপি থেকে কি বলতে পারে, তৃণমূল থেকে কি বলতে পারে, কংগ্রেস থেকে কি বলতে পারে। দেখুন, একে অপরকে নিশানা করা ছাড়া রাজনীতিটা হয়তো আর বাংলা কিংবা দেশের নিরিখে সঠিক বলা যায় না। আর ঠিক সে কারণের জন্য যখনই আমরা উন্নয়ন নিয়ে প্রশ্ন করি, তখন উন্নয়ন নিয়ে একে অপরের থেকে কিভাবে ছাপিয়ে যাওয়া যায় তার একটি নজির তৈরি করবার চেষ্টা করেন রাজনৈতিক নেতারা, সে বিজেপি হোক কিংবা তৃণমূল কংগ্রেস কিংবা বামফ্রন্ট, যাই হোক না কেন, কিন্তু করছেন তারা। আর ঠিক সে কারণের জন্যই তো আজ সরাসরি শব্দের কাটাকাটি অনুষ্ঠানে প্রশ্ন থাকবে আমার সব নেতাদের কাছে। উন্নয়নের প্রকল্পের ঘোষণা তো অনেক হলো, কটা বাস্তবায়ন হচ্ছে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার, রাজনৈতিক কর্মী, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রবি মণ্ডল, বিজেপি মুখপাত্র। আপনাদের তিনজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই রুবিদির কাছে যাব। রুবিদি, আজ অর্থাৎ গতকাল যখন আমরা প্যানেল ডিসকাশন করছি তখনও আপনারা তিনজনই ছিলেন এবং আরও বেশি সুবিধা হবে এই কথাগুলো বলার জন্য, তার কারণ গতকাল আমি সরাসরি প্রশ্ন করেছিলাম এবং সম্ভাব্য যেসব কারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেন তা নিয়ে তীব্র বিশ্লেষণ হয়েছে। কিন্তু আমি খুব অবাক হলাম যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র রাজ্য নিয়ে কথা বললেন যে রাজ্য এইভাবে কাজ করছে না, সেইভাবে কাজ করছে না, 5টি সংকট নিয়ে কথা হলো, যে রাজ্যের বুকে 5টি সংকট রয়েছে। সংকট মোচনটা করবে কে? 26শে বিধানসভা নির্বাচন। তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপারেশন সিন্দুরের পর রাজ্যে আসা শুধুমাত্র 26কে কেন্দ্র করে? সাধারণ মানুষের নিরাপত্তা, বাংলাদেশ রক্তচক্ষু দেখাচ্ছে, সে বিষয়ে কোনো বার্তা থাকবে না? রুবিদি, রুবিদি শোনা গেল? রুবিদি কাইন্ডলি মিউট করুন, আনমিউট করুন প্লিজ। রুবিদি ভিডিও অন করুন। কোনো কিছু সমস্যা হয়েছে? আমি এই প্রশ্নটা নিয়ে সরাসরি ইন্দ্রজিৎ বাবুর কাছে যাব। ইন্দ্রজিৎ বাবু, রাজ্যকে মেলাইন করা হচ্ছে, রাজ্যও কম যাচ্ছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ব্যক্তিগত আক্রমণের স্তরে চলে যাচ্ছেন। এটাই কি রাজনীতির নতুন নজির? সাধারণ মানুষের উন্নয়নের কথা বলতে গিয়ে একে অপরকে তুতু মেমে করতে হচ্ছে। আচ্ছা, আজকে উনি আমাদের উত্তরবঙ্গে আলিপুর দুয়ারে সভা করলেন এবং আমরা শুনলাম 5টি সংকটের কথা এই রাজ্যে। তার মধ্যে হিংসা বলল, সমাজে অরাজকতা বলল, দ্বিতীয় সুরক্ষার অভাব, তৃতীয় সংকট বেকারত্বের সংকট, যুব সম্প্রদায়ের নিরাশা, চতুর্থ দেখলাম যে গরিবের অধিকার এবং শাসক দলের নির্মমতার উদাহরণ তিনি তুলে ধরলেন। কিন্তু আজকে যে তিনি 5টি সংকটের কথা মূলত বলেছেন, এই 5টি সংকটই হচ্ছে তার যে ম্যানিফেস্টো, ভারতীয় জনতা পার্টির যে ম্যানিফেস্টো, তারই ব্যর্থতার তালিকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তুলে ধরলেন, তারই ম্যানিফেস্টোগুলো তিনি তুলে ধরলেন। আমার ওদের খুব ভালো লাগলো। শুধু 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 হচ্ছে মানে শুধু ফাঁকা আওয়াজ। তা আমি কটা পরিসংখ্যান দেবো অঞ্জন, একটুখানি শুনে নাও, আর যারা আজকে বিজেপির প্রতিনিধি আছে তারাও একটু শুনে নিক। যে যেখানে তিনি এই আলিপুর দুয়ারে সভা করছেন, আমি আগে কনফার্ম হবো বিজেপির মুখপাত্র এখানে রয়েছেন কিনা। পিসিআরকে বলবো, বিজেপির মুখপাত্র কি রয়েছেন? বেশ, রুবিদি নিশ্চয়ই তার মানে শুনতে পাচ্ছেন। ইন্দ্রজিৎ বাবু কন্টিনিউ করুন। হ্যাঁ আছেন তো, একটু শুনে নিন। রুবিদি শুনুন ইন্দ্রজিৎ বাবু কি বলছেন, বলুন ইন্দ্রজিৎ বাবু। মোদিজি যে চা এলাকার নারী ও শিশু কল্যাণের জন্য 1000 কোটি টাকার প্যাকেজের কথা তিনি বলেছিলেন, কোথায় গেল 1000 কোটি টাকার প্যাকেজ? চা বাগানের 16 সালের কথা বলছেন আপনি। হ্যাঁ, শোনা যাচ্ছে ইন্দ্রজিৎ বাবু? আই থিঙ্ক আপনি 16 সালের কথা বলছেন। হ্যাঁ, আই থিঙ্ক আপনি 16 সালের কথা বলছেন। 16 সালের বলছি, একদম তাই, ঠিক বলেছো। 8 বছর অতিক্রান্ত, 1000 কোটি টাকার প্যাকেজ কোথায় গেল?
তিনি বলেছিলেন 2016 সালে সেই সভা থেকে চা শ্রমিকদের পাট্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি 8 বছর অতিক্রান্ত, কোথায় গেল? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 10 কোটি মানুষের অভিভাবক, তিনি চা শ্রমিকদের জন্য বাড়ি দিয়েছেন, পাট্টা দিয়েছেন, চাকরি দিয়েছেন। এটাই তো বাংলা। এনারা বুঝতে পারেন না, এরা হচ্ছে বাঙালি বিদ্বেষী একটা দল, এনারা এটা বুঝতে পারেন না। তারা ফাঁকা আওয়াজ এবং তাদের ব্যর্থতা, তারা শুধু প্রচার। আমি তো এই কোশ্চেন গুলো রাখবো, উত্তর দিতে হবে, যে আছে তাকে উত্তর দিতে হবে। যদিও স্বয়ং ওনাদের দলের প্রধানমন্ত্রী দেননি, এনারা কি উত্তর দেবেন? তারপর মোদিজি বাংলার জন্য এজিএম আর এনার্জির যে বকেয়া 7,000 কোটি টাকা, সেই টাকাগুলো গরিবের টাকা, আটকে দিলেন কেন? তার জন্য তো কোর্টে যাচ্ছে, সুমোটো মামলা হয়েছে, সেই টাকাটা আটকে দিলেন কেন? গরিবদের টাকা তো, আপনি তো গরিবদের নিয়ে আজকে কতগুলো বাংলা সংকট নিয়ে আলোচনা করলেন, গরিবদের টাকা, গরিবের কথা। অ্যাকচুয়ালি তো উনি ওনার ম্যানিফেস্টোটাকে তুলে ধরেছেন। এবারে আলিপুর দুয়ারে যেখানে উনি সভা করছেন, সেইখানে 43টি অবকাঠামো প্রকল্প, যার মূল্য 71.52 কোটি টাকা, সেই কাজ হয়ে গেছে। সেই কাজ কে করলো? রাজ্য সরকার। যে আলিপুর দুয়ারে উনি বক্তব্য রাখছেন, সেই আলিপুর দুয়ারে 2টি শিল্প পার্ক কে করলো? উত্তর দিন মোদীজি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই শিল্প পার্ক যেখানে উনি বক্তব্য রাখছেন, সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই শিল্প পার্ক তৈরি হলো 71 কোটি টাকা খরচা করে। আজকে তিনি সবাইকে বলেছিলেন যে চা শ্রমিকদের মজুরি বাড়ানো হবে এবং তাদের নিশ্চয়তা দেওয়া হবে। কোথায় গেল আওয়াজ? নেই, বাস্তবে নেই, শুধু ভাষণ। দিদি চা সুন্দরী স্কিমের জন্য বাস্তবায়ন করেছেন, 298টা পরিবারকে বাড়ি দিয়েছেন। আপনি কি করেছেন? আপনি কি করলেন মোদিজি? কিছুই না, শুধু বক্তৃতা। যেখানে দেশের সার্বভৌমত্বের প্রত্যেকটা বিরোধী দল আপনার পাশে দাঁড়িয়েছে, আজকে বিদেশের মাটিতে অপারেশন সিন্দুর নিয়ে সবাই আপনার পাশে আলোচনা করছে, আমাদের দেশের পরিস্থিতি বোঝাচ্ছে যে পাকিস্তান কতটা নক্কারজনক দেশ। সেইটা আমাদের প্রত্যেকটা বিরোধী দল থেকে শুরু করে নেতারা, নেত্রীরা, তারা গেছেন বিদেশের মাটিতে, ভারতবর্ষের সার্বভৌমত্ব তুলে দিয়েছেন তাদের হাতে, বক্তব্য রাখছেন, তাদের বোঝাচ্ছেন। আর সেইখানে আপনি কি করলেন? আপনি এলেন ছোট্ট রাজনীতি করতে, 2026-এর নির্বাচনে দামামা বাজাতে। এই রাজনীতি আপনার লজ্জা করে না? যেখানে দেশের প্রত্যেকটা বিরোধী দল আপনার পাশে দাঁড়িয়েছে অপারেশন সিন্দুর এবং আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য, আপনি সেখানে ঠুনকো রাজনীতি করার জন্য আলিপুর দুয়ারে এসে এলেন। ভালো কথা, আমাদের বাংলায় অতিথিয়তা সারা বিশ্বে পরিচিত। আপনি আসবেন, আপনার বক্তব্য রাখবেন, দুটো বাংলা কথা বলবেন, মানুষ এতে ভুলে যাবে না। আজকে আপনাদের লোক আনতে হয়েছে কোচবিহার থেকে, সুদূর আসাম থেকে, নিউ জলপাইগুড়ি থেকে, পূর্ব মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, কলকাতা থেকে পর্যন্ত নেতারা গেছে তাদের গাড়ি নিয়ে। তাহলে কোথায় লোক? বেশ, আমি এখানে রুবিদির কাছে যাব, আমাকে রুবিদির থেকে উত্তরটা দিতে হবে। রুবিদি বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 5টি বিষয়ে কথা উল্লেখ করেছে, সেটা ভারতবর্ষকে বিকশিত ভারতের লক্ষ্যের দিকে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে এই 5টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গ আমাদের অঙ্গরাজ্য এবং আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভাওতাবাজি দেয়। এই যে যেরকম এক্ষুনি এসে যে মুখপাত্র উনি এসে ভাওতাবাজি দিচ্ছে, সেরকম ভাবে শুনুন না, একটু শুনুন না, ডবল চাকরি দেবো, ডবল চাকরি দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার আমরা শুনেছি দেবো, একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, একটাই কথা বলতে পারেন। আচ্ছা শুনুন না, আমি বলিনি, আপনি নোট করে রাখুন, আপনি আমাকে উত্তর দিবেন। না না না, ইন্দ্রজিৎ বাবু, ইন্দ্রজিৎ বাবু দেখুন, এখানে সবাই আমার অনারেবল গেস্ট। প্লিজ ইন্দ্রজিৎ বাবু, না 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 না, ইন্দ্রজিৎ বাবু, আপনার যখন বলার থাকবে আপনি অবশ্যই বলবেন, আপনাকে বলার সুযোগ দিয়েছি। না না, আপনি পরিসংখ্যান দিয়েছেন, আমি সেই পরিসংখ্যান অনুসারে রুবিদির কাছে প্রশ্ন করেছি। রুবিদি যখন বলছেন তখন উত্তরটা শুনে নিন, তারপর আপনি বলার সুযোগ পাবেন, রিপিট করার সুযোগ পাবেন। আমরা কাকে ডাকবো বা না ডাকবো সেটা নিয়ে প্লিজ ভাববেন না। রুবিদি বলুন।
এবার সেটা হচ্ছে আমরা রাজস্থান কি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দুয়ারে সরকার করবো বলেছিল, ডবল ডবল চাকরি দেবো বলেছিল, এবং দুয়ারে রেশন পৌঁছে দেবো বলেছিল, শিল আনবো বলেছিল, এগুলো সব বলেছিল, কোনো কাজ কিন্তু হলো সেটা জানি। কারণ বর্তমানে সরকারি প্রত্যেকটি ডিপার্টমেন্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের টপ বাটনের আগেও আমি বলেছি পুরো 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 সম্পূর্ণভাবে করাপশনের মধ্যে সবাই জড়িত। আমরা জানি অনেক শতাংশ মানুষ কিভাবে সাথে জড়িত, এবং অনেকের বেশি মন্ত্রীরাও জেলে। উত্তরবঙ্গ নিয়ে কথা বলছিল, উত্তরবঙ্গ নিয়ে আমি একটু বলতে চাই। সেখানে হচ্ছে বন্যা কবলিত এলাকার জন্য কেন্দ্র সরকার 1200 কোটি টাকা দিয়েছিল, এবং এই রাজ্য সরকার এবং চা বাগান এলাকার জন্য দেওয়া হয়েছিল, এবং বলে দেবেন সংসদ খরচের জন্য রুবিদি, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না। দেখুন, আমি 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 আজ বলেছিলাম যে আমি রাজনৈতিক কুটকাচালি থেকে বেরিয়ে আসবো, আমি একদম প্রথমেই শুরুতেই বলেছি। আমি 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 শুধুমাত্র একটা বিষয়ে অত্যন্ত অবাক হই। তৃণমূল কংগ্রেসকে বললে তৃণমূল কংগ্রেস সবটা বলছে যে বিজেপি কি করেছে, আমরা এই কাজগুলো করে দিয়েছি, 71% নানান রকম সমীকরণ রাখছেন। আপনাদেরকে প্রশ্ন করলে আপনারাও বলছেন 1200 কোটি 1400 কোটি টাকার অঙ্কগুলো নেহাত কম নয়। এত কোটি কোটি টাকা বাংলায় আসছে, বাস্তবায়ন কোথায়? তাহলে সাধারণ মানুষ কেন এত সমস্যায় রয়েছে? অঞ্জন, এই টাকাগুলো কোথাচ্ছি কোনো না কোনো মন্দির গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে, কোনো না কোনো মন্ত্রীর মানে পোশাক নামেও ক্ষতি আছে, সেটাও দেখেছি আমরা। অঞ্জন, এইসব টাকাগুলো সাধারণ মানুষের, এটাই আমাদের বক্তব্য। আমি যদি তোমাকে হিসেব দিয়ে উত্তরবঙ্গের জন্য প্রচুর খরচ করেছে কেন্দ্র সরকার, আমি তোমার হিসেব দিতে পারবো, প্রায় 20 হিসেব আমি এই মুহূর্তে দিতে পারবো। বিষয়টা হচ্ছে যেহেতু এই মুহূর্তে হিসেবটা আমি হিসেবটা দিই না, কিন্তু এই টাকাগুলো রাজ্য সরকারকে যখন কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে, তখন রাজ্য সরকারের প্রত্যেকটি নেতা মন্ত্রী এই টাকাগুলো নিজেদের মনে করছে কেন্দ্র টাকা দিয়েছে, এটা আমাদের টাকা, এটা জনগণের জন্য পাঠাচ্ছে, জনগণ অব্দি পৌঁছচ্ছে না। এবং তার জন্যই আজকে আমরা দেখতে পাচ্ছি যে রেশনের দুর্নীতি কিভাবে হয়েছে, এবং তিনি কিভাবে জেলে গেছিলেন সেটাও আমরা দেখেছি। এখন পার্থ জেলে আছে, মানিক জেলে আছে, সেটাও আমরা ভাবুন জনগণের টাকাগুলোকে কিভাবে তৃণমূল আত্মসাৎ করেছে এবং জনগণকে কিভাবে ঠকিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বলেছে, এটাতে পরিষ্কারভাবে স্পষ্ট একটি নির্লজ্জ অসভ্য মানে মানসিকতার মানুষরা এই ধরনের অ্যাটাক কাউকে পার্সোনাল অ্যাটাক করা যায় বলে আমার জানা নেই। আমরা কিন্তু কোনোদিন বলি। হ্যালো অঞ্জনদা, শোনা যাচ্ছে? ইন্দ্রজিৎ বাবু, হ্যাঁ অবশ্যই আসবো। ইন্দ্রজিৎ বাবু, আপনি হাত তুলছিলেন, কাউন্টার অ্যাটাক করার সুযোগ দিতে হবে। ইন্দ্রজিৎ বাবু বলুন, সংক্ষেপে বলুন, আমাকে রতন বাবুর ক্ষেত্রেও আসতে হবে। দাদা, ওনার এই মানে রাজনৈতিক বিষয়ে কোনো সচেতনতা নেই, বাধ্য হয়েই বলছি। 1200 কোটি টাকা যে বন্যার ত্রাণে, সেটি উনি অ্যাডভান্স, ওইখানে বন্যা হয়েছিল তার জন্য 2000-2500 কোটি টাকা দেওয়া হয়েছিল হচ্ছে উড়িষ্যাতে, যেখানে মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মতো ক্ষতিগ্রস্ত হয়নি। সেইখানে 4254 কোটি টাকা খরচা হলো, সেই 1200 কোটি টাকা দিয়ে তিনি থেমে গেলেন। এই জন্যই আমার পুরো এটা দেখা দরকার। আপনি আপনার আর একটা ধারণা নেই, আপনি বলছেন 160 কোটি টাকা ব্যয় করে 25 নতুন গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে, দার্জিলিং এর শিব মন্দির থেকে এবং আর্মি ক্যান্টনমেন্ট পর্যন্ত 800 কোটি টাকা ব্যয় করে সম্প্রসারণ করা হয়েছে। এভাবে কেওয়াস করবেন না, দুজনেই অনলাইনে রয়েছেন, দর্শকরা কিছু শুনতে পাচ্ছেন না। না না, এভাবে আমি কিন্তু দুজনকেই থামিয়ে দেবো, প্লিজ কোঅপারেট করুন। জলের ব্যবস্থা করা হয়েছে 60 কোটি টাকা ব্যয়। দেখুন, এভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে দর্শকদের কাছে কিচ্ছু পৌঁছচ্ছে না। আপনারা একে অপরের কথা কন্টিনিউয়াস এভাবে ট্র্যাক করছেন, প্লিজ করবেন না এটা। সাধারণ দর্শক কিচ্ছু শুনতে পাচ্ছেন না। আমরা দর্শকদেরকে আপনাদের ভ্যালুটা অ্যাড করতে চাই, আর আপনারা প্রত্যেকের কথা এভাবে কাটতে থাকেন, প্লিজ। হ্যাঁ, আমি তো ওনার সময় কথা বলিনি, আপনিও কথা বলেছেন। আমি কাউন্টার একটা জিনিস করছি, ওনার কোনো রাজনৈতিক সচেতনতা নেই এবং কিছু জানেন না। তার কারণ হচ্ছে সরকারি টাকা বলছে নেতাদের ঘরে পাওয়া যাচ্ছে, এটা কোনদিন সম্ভব? তার জন্য সার্টিফিকেট দিতে হয়, এটা রাজ্য সরকারকে 1,70,000 কোটি টাকা আটকে রেখেছেন। আবাসের টাকা কেন? আপনি উত্তর দিন। আপনি তো উত্তর দেন, আপনার প্রধানমন্ত্রী উত্তর দিতে পারছেন না, আপনি উত্তর দেবেন।
1,70,000 কোটি টাকা আজকে রাজ্যে চেঁচালে হবে? সেই তুতুমেমের সম্পর্কে চলে আসছে। আমি অত্যন্ত আশাহত হচ্ছি এই ডিবেট থেকে। আমি এখানে রতনবাবুর কাছে আসবো। রতনবাবু, সেই উন্নয়ন বনাম বঞ্চনা এবং দুর্নীতি বনাম বঞ্চনা পুরনো রাজনীতি, আমি এত কিছু শুনতে চাইছিলাম না। আমি শুধু শুনতে চাইছি সাধারণ মানুষ কি সত্যি উপকৃত হচ্ছেন? সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন না। নেতারা নিজেদের মতো করে তুতুমেমের সম্পর্ক তৈরি করছে। কেউ বলছেন এটা করেছি, কেউ বলছেন ওটা করেছি, কেউ বলছেন করতে দিচ্ছেন না, কেউ আবার বিজেপি থেকে তৃণমূলে চলে আসছেন, তৃণমূল থেকে বিজেপিতে চলে আসছেন। আমি তো আজকে সব থেকে বেশি অবাক হয়েছি সুমন কাঞ্জিলালের বক্তব্য শুনে, যিনি একসময় বিজেপি করতেন, তিনি তৃণমূলে যোগদান করে বিজেপি সম্বন্ধে নিন্দা করছেন। কিন্তু অদ্ভুত রাজনীতি চলছে। রতনবাবু। হ্যাঁ, শুভ সন্ধ্যা অঞ্জনদা, প্রত্যেককে শুভ সন্ধ্যা। আজকে যে প্রোগ্রামটা করছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী উনি বাংলায় এসছেন, উনি ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতেই পারেন এবং যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু উনি কাশ্মীর যাননি, যেহেতু কাশ্মীর এখন নির্বাচন নাই, উনি বিহারে যাবেন, ওখানে নির্বাচন আছে, আর বাংলাতেও নির্বাচন আছে, এসছেন বা আসতেই পারেন, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য না। কিন্তু অঞ্জনদা, যে কথাটা আজকে সবচেয়ে মানে আমার কাছে খুবই লেগেছে আর কি, যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একজন রাজ্যের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী আর একজন দেশের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যারা সাধারণ মানুষ, আপনি যেটা বললেন, আমরা কিন্তু যেই রাজনীতি দলই করি, আমরা কিন্তু টিভির সামনে বসে থাকি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি মুখ দিয়ে যে কথাগুলো বলবে, সেই কথাগুলো কি বিশ্বাসযোগ্য, বা তার কথা মানে ওনার কথা আমরা ধরে নিব যে উনি সত্যিই বলছেন। আবার পাশাপাশি যখন যিনি চেয়ারে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন চেয়ারে বসে নবান্ন থেকে যেই কথাগুলো বলবেন, আমরা কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভাববো যে না, তিনি সত্যি কথা বলছেন। কিন্তু রতনবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এটা করা যায় না। এবং তারপরে তিনি ক্ষমা চাইছেন। ক্ষমা চাইলেই সবকিছু হয়ে যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সময় এসে বাংলার বুকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে টোন করে কথা বলছিলেন, সে কথাগুলো নিয়েও একই সঙ্গে শাসক শিবিরও নানান রকম কথা বলেছেন। এটা কিন্তু রাজনীতির নজির হতে পারে না। না, এটা বাংলার দুর্ভাগ্য। আমি বলবো, যদি এরকম উনি বলে থাকেন, সত্যি আমাদের বাংলার আজকে খুব দুর্ভাগ্য যে একজন মাননীয়া তিনি তার চেয়ারে বসে এরকম ধরনের কথা বলছেন বা মিথ্যে কথা বলছেন। আচ্ছা অঞ্জনদা, কোনটা সত্যি ভাববো বলুন তো? প্রধানমন্ত্রী যেটা বলে গেলেন সেটা সত্যি ভাববো, না মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা সত্যি ভাববো? সাধারণ মানুষ আমরা যারা, তারা কিন্তু কনফিউজ, তারা কিন্তু বুঝতে পারছে না। উনি বলছে আয়ুষ্মান প্রকল্প পশ্চিমবাংলায় চালু করতে দিচ্ছেন না, দিদি বলছেন যে না এখানে আমাদের আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না। এই যে তুতু মেমে যেটা এতক্ষণ হলো, এবার পরের প্রশ্ন আসি অঞ্জনদা, এই করতে গেলে অনেক সময় লেগে যাবে, মেন কথাই বলতে পারবো না। সেটা হচ্ছে উনি আজকে এই যে সেনাবাহিনীদের নিয়ে যেটা সিঁদুরের কথা বললেন, আজকে কোনো জায়গাতে মনে হচ্ছে যে সেনাদের কৃতিত্বটা যেন উনি নিজে করেছেন, এরকম একটা ভাব দেখানো হচ্ছে। কিন্তু অন্তত কেন বলবো না বলুন তো? আমরা যতক্ষণ সেনাদের ব্যাপারটা থাকে, সেটা নিয়ে যখনই রাজনীতি করা হবে, তাহলে আমরা কেন বলতে পারবো না? আমরা নিশ্চয় বলতে পারবো। আজকে উনি বলছেন যে এখানটাতে যে আপনি যেটা বলেন রুজি রুটির কথা বলেন, আজকে আমরা বাংলার মানুষ কি জানতে চেয়েছিলাম, ওখানে বসছিলাম, যে উনি বাংলাকে কি দিতে চাই, আগামী দিনে এই বাংলার বেকার সমস্যা কিভাবে দূরীকরণ হবে। উত্তরবঙ্গে যেটা আপনারা বারবার প্রোগ্রাম করেছেন যে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, আজকে তো ভেবেছিলাম যে উনি এমন একটা প্যাকেজ বা এমন একটা কিছু ঘোষণা করবেন উত্তরবঙ্গের মাটি থেকে, যেখানে মনে হবে যে না, উত্তরবঙ্গের বেকার সমস্যা খানিকটা দূরীকরণ হবে, উত্তরবঙ্গে কোনো শিল্প কলকারখানা হবে, উত্তরবঙ্গের যারা ওখানে চা শ্রমিক যারা, তাদের কোনো রকম সুরাহা হবে। আমরা কিন্তু সেগুলো কিছু দেখতে পেলাম না। দিদি কিন্তু সেই সুযোগটা এখানে আবার নিয়েছেন। দিদি দেখলো এই চান্সে, এই সুযোগে যদি মোদির বিরোধিতা না করতে পারি ঠিক মতো, তাহলে আমার মুসলিম ভোট কিন্তু কংক্রিট হবে না। তিনি কিন্তু আপনার জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখবো, কিন্তু আমি জানতে চাইছিলাম যে আপনারা অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি কারণে এসছেন এবং কোন রকম প্রকল্প তিনি ঘোষণা করেননি। আপনাদের জানিয়ে রাখি, 1010 কোটি টাকা সিটি গ্যাস প্রজেক্টের জন্য তিনি আলিপুরদুয়ারে এসেছিলেন। হাতির মুখে দুব্য গাছ, হাতির মুখে দুব্য গাছ। শোনেন অঞ্জনদা,
হাতির কেন মুখে আপনার দুব্বো মনে ঘাস, হচ্ছে আপনি বলুন। কেন মনে হচ্ছে 1000 হাতির মুখে দুব্বো ঘাস? কোটি টাকায় বলি অঞ্জনদা, একটা দেশের প্রধানমন্ত্রী 1000 কোটি টাকার কথা আপনি বলছেন, সেটাতে কি হয় বলুন তো? আপনার টাকা নিয়ে সমস্যা নাকি প্রজেক্ট নিয়ে সমস্যা? এক মিনিট রুবিদি আসছি। রতনবাবু, আপনার টাকা নিয়ে সমস্যা নাকি প্রজেক্ট নিয়ে সমস্যা? আপনি এতক্ষণ বলছিলেন কোনো প্রকল্প আমাদের করেননি, কিছু নিয়ে এখন সমস্যা যখন না। প্রকল্পের কথা উনি যদি বলছি কিছু তখন করে টাকার কথা থাকেন, আপনি বলছেন। অবশ্যই। আপনার কি নিয়ে সমস্যা? টাকা নিয়ে সমস্যা নাকি প্রজেক্ট নিয়ে সমস্যা? না অঞ্জন দা, শুনুন, একজন শুনছি ভারতবর্ষের তো। প্রধানমন্ত্রী, তিনি কোনো জায়গায় যাবেন, সেখানে গিয়ে কোনো প্রকল্প ঘোষণা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ওখানে করেছেন গিয়ে তো। উনি যেভাবে রাজনীতি বক্তব্য দিলেন, উনি যেভাবে এখানে এসে রাজনীতি বক্তব্য দিলেন, তিনি সেনাদের যে বীরত্বের কাহিনী, তিনি নিজেই মনে হচ্ছে তিনি সেই জায়গা থেকে তিনি সেই পুরানোর চেষ্টা করলেন। রঞ্জন দা, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যের, কারণ আমরা কিন্তু দেখেছি এর আগে যে উনি যখন এতটাই বলছেন, আচ্ছা পিওকে যেটা আমরা বলেছিলাম, এই সুযোগে আমরা দখল করতে পারলাম না। আজকে বলছেন যে পাকিস্তানের ছেলেরা স্যালেন্ডার হয়েছে, মানে কি আমাদের ছেড়ে দিতে হবে? আমরা কি বলতে পারবো না স্যালেন্ডার হলো মানে তাকে মাফ করে দাও? আজকে ইন্দিরা গান্ধী যেটা করতে পেরেছিল, আমরা আশা করেছিলাম যে নরেন্দ্র মোদী অন্তপক্ষে সেটা করবেন। আজকে যেভাবে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে, বাংলাদেশ যেভাবে আমাদের অনুপ্রবেশ ঘটাচ্ছে, আজকে আপনাদের শরিক দলই তো, উনি বক্তব্য রাখলেন, আপনাদের শরিক সেখান দলই থেকে তো একটা কথা বলেছেন। কেউ আবার শুনেছি কলকাতার রাস্তাতে একেবারে বলছে ডিএসকেলেট। এখন তো ডিএসকেলেট হয়েছে। আপনাদের না, সবেতেই আমি বলি সমস্যা, অনেক। এসকেলেট করলেও সমস্যা, ডিএসকেলেট করলেও সমস্যা। তাহলে কেন্দ্র সরকার যাবে তো কোথায় যাবে? না আমি বলি অঞ্জন দা, আমরা তো সবাই আশা করেছিলাম যে যেহেতু আমাদের বর্ডারে যে টেনশনটা চলছে, উনি এখান থেকে অন্ততপক্ষে এরকম একটা বক্তব্য রাখবে বাংলাদেশের উদ্দেশ্যে, যেন তারা আমরা যেন আমাদের এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট। একেবারে আমি এই পয়েন্টে একেবারে সহমত। আমি এখানে রুবিদির থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করব। রুবিদি, দেখুন, প্রত্যাঘাত হতে পারে ভারত থেকে, পাকিস্তানের ক্ষেত্রে প্রত্যাঘাত হয়েছে, আমরা সবাই এক্ষেত্রে দেশের সঙ্গে পাশে ছিলাম। রতনবাবু যতই বিরোধিতা করুক, ইন্দ্রজিৎ বাবু যতই বিরোধিতা করুক, আমরা প্রত্যেকে একত্রিত ছিলাম। শুধু তাই নয়, আমি তো খুব অবাক হচ্ছি যে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেস সম্বন্ধে এত কথা বললেন, সে রাজ্যেরই একেবারে সর্বভারতীয় সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে ডেলিগেশনে পাঠানো হচ্ছে, প্রতিনিধিত্ব করতে পাঠানো হচ্ছে। দুটো সমীকরণ তো মিলছে না। আমরা যখন আজ সরাসরি শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলি, শঙ্কর ঘোষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সরাসরি নাম নিচ্ছেন না। তিনি অত্যন্ত সুকৌশলে বলছেন কিছু দল। এই যে ভোল বদল, এই যে বারংবার আপনাদের বয়ান চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো সাধারণ মানুষ ভালো চোখে নেবে না। রুবিদি, না আমি রুবিদির কাছে আসবো। রতনবাবু আসছি, আমাকে রুবিদিকে উত্তরটা দিতে হবে। রুবিদি বলুন। আমি বলার সুযোগ দিয়েছিলাম রতনবাবু আপনাকে। রুবিদি বলুন। একটা কথা বলতে চাই। আপনার কথা প্রপারলি আসছে না রুবিদি, হ্যালো, ব্রেক করছে কথা আপনার। হ্যাঁ বলুন। হ্যাঁ শোনাচ্ছে? হ্যাঁ রুবিদি বলুন। নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে। আমি এখানে রতনবাবুর কাছে যাব। রতনবাবু বলুন। হ্যাঁ বলুন। বলতে গিয়ে থেমে গেলাম। রতনবাবু বলুন। হ্যাঁ বলুন। এক মিনিট বলি অঞ্জন দা, শুনুন, আমরা যারা সাধারণ মানুষ, আমি যুদ্ধ বিগ্রহের কথা বাদ দিলাম অঞ্জন দা, আমরা যারা সাধারণ মানুষ, আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকে, আমরা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি আশা করবো? যে আমাদের যে দৈনন্দিন সমস্যা, আমাদের যে রুজি রুটি, আমাদের যে চাকরি বাকরি, আজকে একটা ছেলে একটা মারা গেছে জানেন? আমারপাড়া উদ্বাস্তু, মুর্শিদাবাদ জেলা আমারপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের একটা ছেলে, তার নাম হচ্ছে আপনার কি নাম, তার নাম হচ্ছে আপনার প্রবীণ কর্মকার, বয়স 34, সে মারা গেছে। আজ তার চাকরিটা চলে যাওয়ার কারণে তিনি হতাশায় ভুগছিলেন। তাহলে আমরা কি চাই? আমরা দেশের সাধারণ মানুষ, আমরা চাই রুজি রুটি চাই, আমরা কর্মসংস্থান চাই, আমরা শিল্প চাই, আমরা এগুলো শুনতে চাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আমরা এটা শুনতে চাই না যে আমরা কিভাবে জবাব দিয়েছি, আমি কি করলাম, ব্যক্তিগতভাবে কি করলাম না করলাম, এটা আমরা শুনতে চাই না। আমরা শুনতে চাই যে উনি দেশের উন্নয়নের জন্য কি করলেন, উত্তরবঙ্গের জন্য উনি কি দিলেন। উনি পশ্চিম বাংলায় এসে যে মাননীয়া বলছেন আমাদের টাকা বাকি আছে, সেই কথা তিনি কি বললেন? উনি কিছুই বললেন না। এদিকে পাশাপাশি কার কথা সত্যি ভাববো অঞ্জন দা? আজকে
আজকে উনি হ্যালো, শোনা যাচ্ছে? মাননীয় হ্যাঁ, রতনবাবু আবার আপনার কাছে আসবো, রুবিদির লাইন ক্লিয়ার হয়েছে। রুবিদি বলুন। হুম। বিষয়টি হচ্ছে রত্নবাবু যে কথা বলছিল কংগ্রেসের বিষয়টা যেরকম বললো, ইন্দিরা গান্ধীর কথা বললো। দেখুন, ইন্দিরা গান্ধী ওই সময় দাঁড়িয়ে আমরা জানি আমাদের পাকিস্তানের 93,000 সৈনিক আমাদের কবলে ছিল, তা সত্ত্বেও আমাদের কিন্তু 56 জন সেনাবাহিনীকে ফেরত নিয়ে আসতে পারেনি। এটা কিন্তু বিশাল বড় ব্যাপার এবং কেউ তো নিতে পারেনি। সুতরাং সেই সময় চাইলেও নিতে পারতো, কিন্তু নিতে পারেনি। কিন্তু বর্তমানে কিন্তু পিওকে নিয়ে কিছু কথা উঠতে চায়, এটা যখন উঠেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যখন উঠেছে ভারত সরকারের পক্ষ থেকে, যখন ডেফিনেটলি আমরা পাবো। সেই নিয়ে আপনার কোনো নিরাশা থাকার কোনো কথাই নেই। এবং ভারতীয় জনতা পার্টি যা বলে সেটা করে। আর উন্নয়নের কথা বিকশিত ভারতের লক্ষ্যেই যে কথাগুলো বলা হচ্ছে, তার জন্যই আজকে পশ্চিমবঙ্গ নিয়ে এতগুলো কথা বলা হচ্ছে। এবং রুবিদি, আমরা জানি আপনারা বিকশিত নরেন্দ্র মোদী ভারতের কথা এখনো বলেন, আপনারা উন্নয়নের কথা বলেন, এখনো আপনারা আবার গর্ব এবং করে বলেন ইতিমধ্যে- যে আপনাদের রেশন দিচ্ছেন আপনারা। সাধারণ মানুষ এখনো রেশনের না, চাল খেয়ে আমরা বেঁচে শুধু আছে। রেশন দিচ্ছি আপনারা না নয়। একদিকে উন্নয়নের কথা বলবেন, আবার উল্টো দিকে রেশনের কথাও বলবেন, সেটাকে উচ্চস্বরে বলবেন যে আপনারা করছেন। দুটো একসঙ্গে তো চলতে পারে না রুবিদি। কোন দুটো একসাথে হতে পারে না? হচ্ছে তো, সমস্ত বিষয় একসাথে হচ্ছে। তুমি যদি দেখো আজকে ভারতবর্ষকে কোথায় নিয়ে গেছে নরেন্দ্র মোদী। আমি এর আগের দিনও তোমাদের চ্যানেলে বলেছি যে আমরা যদি দেখি বিশ্ব জিডিপির দিক থেকে ৫ম স্থানে ভারতবর্ষ, ৪র্থ স্থানে অর্থনীতি, সামরিক শক্তিতে ৪র্থ স্থানে ভারতবর্ষ, পুরো এশিয়ার শক্তিধর দেশগুলোর মধ্যে ৩য় স্থানে ভারতবর্ষ। এটা এখনো প্রমাণিত নয় রুবিদি, আমি বারংবার বলছি, তার কারণ এটা IMF এর একটি আউটলুক। এটা এখনো কনফার্মেশন কোনো রিপোর্ট না রুবিদি, আপনাকে জানিয়ে রাখবো। এটা না, আমি এই টপিকে আসতে চাইছিলাম না, কিন্তু আমি রুবিদিকে শুধু একটু রুবিদির, আমি আসছি রতনবাবু প্লিজ, আমি বলার সুযোগ দেবো আপনার নেতাকে। আমি শুধু জানিয়ে রাখবো IMF এর পক্ষ থেকে যে আউটলুকটা দেওয়া হয়েছে, সেই আউটলুক অনুসারে যে কোনো সময় এই পার্সেন্টেজ কমা বাড়া হতেই পারে। আর জাপানের সঙ্গে আমরা তুলনা করছি, আমাদের দেশের সংখ্যা 140 কোটি, জাপানের সংখ্যা কত? আপনি জিডিপি বলুন, আমাদের দেশে 140 কোটি ভারতবাসীর মধ্যে তাদের প্রত্যেকের ইনকাম কত সেটা বলুন। শুধুমাত্র কিছু দল মানুষ যাদের প্রচুর টাকা রয়েছে সেই অনুসারে জিডিপি হতে পারে না। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সম্বন্ধে আমাদের জানতে হবে, সাধারণ মানুষকে সেগুলো বোঝান। বিকশিত ভারতের জন্য, উন্নয়নের জন্য আপনারা যে স্মার্ট সিটি তৈরি করছেন, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের সম্বন্ধে বলুন। এখনো এখানকার সাধারণ মানুষ রেশনের চালের ভাত খান রুবিদি, আর আপনি বলছেন আমাদের দেশ এগোচ্ছে। রতনবাবু, রুবিদিকে বলার সুযোগ দিন, আপনাকেও আমরা প্রশ্ন করবো। রুবিদি বলুন। এই সরকার যেভাবে দুর্নীতি করছে, আমরা শিক্ষা শুরু করে ধর্ষণ থেকে শুরু করে আমরা কিন্তু দেখছি এই রাজ্যের আইন ব্যবস্থা কিছু বিশৃঙ্খলা একটু বেড়ে হয়েছে। এবং পশ্চিমবঙ্গের পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে এই জন্য নয়, এটা পশ্চিমবঙ্গের জন্য গণতন্ত্রের জন্য এটা করতে হবে। কারণ আমি ইতিমধ্যে দেখি যে আমাদের মুর্শিদাবাদ মালদাতে এই ঘটনা ঘটেছে, এবং তারপরে এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কি চলে যাচ্ছে, কি বার্তা ছিল, এবং এই রাজ্যকে মন্ত্রী আমরা সবকিছু শুনেছি। এবং এই রাজ্যের জনগণ যে এই রাজ্য সরকারের, সেটা আমরা এখন বুঝতে পারছি। এবং ইতিমধ্যে আমি বলবো কলকাতা থেকে হ্যালো। হ্যাঁ রুবিদি, আপনি বলুন, বোঝা যাচ্ছে না চেষ্টা কথা করছি, বলুন, আপনি বলুন রুবিদি, বলুন, শেষ করুন প্লিজ। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখেছি। সুতরাং বিকশিত ভারতবর্ষের লক্ষ্যে যদি আমরা নিয়ে যাই, আমরা শুধু বলবো না যে জল জীবন মিশন থেকে শুরু করে সমস্ত কিছু আপনি মধ্যে যাওয়া অব্দি প্রত্যেকটা প্রকল্পকে যেভাবে সাধারণ মানুষ ইন্টারন্যাশনাল উদ্বোধন দিচ্ছে, যেভাবে ভারতবর্ষকে সুন্দরভাবে সংগঠিত করে সুন্দরভাবে তাদের যে ফেসিলিটি দিয়ে জনসাধারণকে ভালো রাখা থেকে শুরু করে বাড়তি দিক থেকে আমরা যদি দেখি নাগরিক শক্তি বাহিনী থেকে সব দিক থেকে আমি প্রথমে অত্যন্ত দুঃখিত দর্শকদের জন্য, অনেক সাউন্ড হয়তো আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না, কিন্তু আমরা চেষ্টা করছি ডিবাগ করার। আমি এখানে ইন্দ্রজিৎ বাবুর কাছেই যাবো। ইন্দ্রজিৎ বাবু বলুন।
হ্যাঁ, উনি যেসব পরিসংখ্যান দেন আসলে ওনার একটু যেটা আমি বুঝলাম যে উনি রাজনীতি মানে রাও বোঝেন না। তার কারণ যেসব পরিসংখ্যান দিচ্ছে আবারও ব্যক্তিগত সেটা আক্রমণ করছেন প্রথম অঞ্জনবাবু, হচ্ছে please। আমাদের দেশ বা বিশ্বের মধ্যে সামরিক দিয়ে চতুর্থ, এটা কোন কোন সমীক্ষায় বা কোন জায়গায় রেকর্ডে প্রকাশ পেয়েছে আমার জানা নেই। যাই হোক, তা একটা জিনিস বলি, তিনি বলেছিলেন যে চা শ্রমিকদের মজুরি বাড়াবেন, প্রতিদিনের যে মজুরি তিনি বাড়াবেন। চা শ্রমিকদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে যেখানে দাঁড়িয়ে ওইখানেই দাঁড়িয়ে দিয়েছিলেন 2021 সালে যে আমরা পুনরায় আবার কারখানাগুলো খুলবো। তার তিনি সেগুলো মনে হয় ভুলে গেছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছেন, ওনার মতো ফাঁকা গুলি দেয়। জেনে নিন, আপনার থেকে জানা নেই, একটু জেনে নিন। আপনার সঙ্গে তর্ক করা আর হচ্ছে আপনার সঙ্গে তর্ক করা এবার দিতে পারে, তার কারণ আপনার মিনিমাম যোগ্যতা পর্যন্ত নেই। যদি থাকতো এই ধরনের কথা বলতেন না। জেনে নিন আগে, জেনে আক্রমণ নয় ইন্দ্রজিৎ বাবু, ইন্দ্রজিৎ বাবু ব্যক্তিগত আক্রমণ নয়। না না না, শুনুন শুনুন শুনুন, ইন্দ্রজিৎ বাবু একটু জেনে ব্যক্তিগত নিন। আক্রমণ করবেন না। 250 টাকা করে 250 টাকা করে মজুরি প্রতিদিন বাড়ানো হয়েছে, আপনারা জানেন না? এর জন্য পড়াশোনা করতে হয়, কিছু তো জানেন না, শুধু আলগা তর্ক করলে হবে, জানতে হবে তো। না, না। জানার চেষ্টা করতে হবে তো। আপনি তো আপনি শুনুন শুনুন শুনুন, যে দল তার নিজের কথা জানে না, নিজের নেতাকে ডাকে না, নিজের প্রতিশ্রুতি জানে না, সেই দলের কর্মী তো এরকমই হবে। তার কিচ্ছু জানা নেই তো। আমি কি বলবো, আপনার সঙ্গে তর্ক করা দেয়ালের সঙ্গে তর্ক করা এক, কারণ আপনার না সঙ্গে না, বেশ রিপ্লাই পাওয়া বেশ ইন্দ্রজিৎ বাবু, আমি পড়াশোনাটা করছি। ইন্দ্রজিৎ বাবু, পড়াশোনাটা আমি করছি, আমার প্রশ্ন প্লিজ একটু উত্তর দেবেন। আজকে যে 5টি সংকটের কথা বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে, তার মধ্যে একটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরাও মনে করি, তা হলো রাজ্যের বেকারত্ব। সত্যি কি আপনি মনে করেন যে বেকারত্বের দিক থেকে আমাদের বাংলা এগিয়ে থাকছে না? ওই অনেকটা হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আমি বলছি অঞ্জনা, তোমার কোশ্চেনের আগে আমি উত্তর দিচ্ছি। ভারতীয় জনতা পার্টির সরকার 2014 সালে ক্ষমতায় এসছে। আমি যে রিপোর্টটা বলবো, 45% বেকারত্বের রিপোর্ট, ক্যাগ রিপোর্ট, সিএজি রিপোর্ট দিয়েছে, পড়ে নিও। 2023 সালের রিপোর্ট। 45% বেকারত্বের নিচে আমাদের ভারতবর্ষ রয়েছে। এবং উনি যে বললেন না যে আমাদের অর্থনীতি চতুর্থ স্থানে পৌঁছে গেছেন, ভুল কথা। এখনো আমাদের এখানে রোজগার, প্রতিদিনের রোজগার 20 টাকা, তার একটু বেশি। 20 টাকা তার একটু বেশি। এখনো মানুষ পভার্টির নিচে, বিলো পভার্টির নিচে বসবাস করছে, সেগুলো বুঝতে হবে। তা ওনার ওই আওয়াজে ওই ওনার এইসব কথা। আর একটা জিনিস শিক্ষা নিয়ে বলেছিলেন না, শিক্ষা নিয়ে ওনাদের মতো আপনি ক্যাগ রিপোর্টের কথা বলছেন ঠিকই ইন্দ্রজিৎ বাবু, আমি মানছি ইন্দ্রজিৎ বাবু যে ক্যাগ রিপোর্টে এরকম বলা হচ্ছে। আমার কথা না, ইন্দ্রজিৎ মজুমদারের কথা না, ইন্দ্রজিৎ বাবু, কথাটা ওনাদেরই সরকার, ওনাদেরই, ক্যাগ রিপোর্ট বলছে, আর এদিকে চাকরিহারারা দিনের পর দিন রাস্তায় দিন কাটাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে বলছেন কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে হেল্প চাইছেন, কখনো ব্রাত্য বসুর কাছে গিয়ে হেল্প চাইছেন। রতনবাবু তো আরো বিস্ফোরক একটা এক্সাম্পল রাখছে ইতিমধ্যে, যে একজন মারাও গিয়েছে। ইন্দ্রজিৎ বাবু, তাও আপনি শুধুমাত্র রিপোর্টের ভিত্তিতে, রিপোর্ট তো আপনি বলছেন যে আমাদের দেশ এগোচ্ছে না, IMF এর আউটলুক বলছে যে আমাদের দেশ এগোচ্ছে। আমি তা সত্ত্বেও বলছি রিপোর্ট অনুসারে সবকিছু হয় না। আমরা যেমন পার ক্যাপিটা নিয়ে প্রশ্ন করছি, আমরা যেমন প্রশ্ন করছি চাকরি হারাদেরকে নিয়েও। আমাদের এখানে বৈষম্য অর্থনীতি কেন? আমাদের ভারতবর্ষের রিপোর্ট যদি হতো, যে গরিব সে আরো গরিব হয়ে যাচ্ছে, যে বড় লোক সে আরো বড় লোক। আমি সোজা ভাষায় বোঝালাম। এই আপনি চাকরি হারা নিয়ে কথা বলুন ইন্দ্রজিৎ বাবু, আপনি চাকরি হারা নিয়ে বলি। যিনি মারা গেছেন, আমি জানি না, যদি মারা গেছেন সত্যি খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এটা কখনোই সমীচীন না। সবকিছু করা যায় ইন্দ্রজিৎ বাবু, খবর নিইনি, আমি জানি না, যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে বক্তব্য রাখবো না। কিন্তু যিনি মারা গেছেন তার প্রতি সহমর্মিতা এবং সবকিছু রয়েছে। আর প্রথমেই আরেকটা জিনিস বলি, চাকরিটা কিন্তু আমাদের দোষে যায়নি, আমরা চাকরিটা কেড়ে নিইনি। এই চাকরি নিয়ে অনেক বড় যদি দুর্নীতি না হতো, আজ যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে ছিল দুর্নীতি, যদি দুর্নীতি না হতো তাহলে কারো চাকরি যেত কি ইন্দ্রজিৎ বাবু? বলে দিয়েছে, তারপরে আমার কোনো দৃষ্টতা রাখে না এই বিষয়ে আলোচনা করার। আমি আবার বলছি, টোটালটাই সাবজুডিস ম্যাটার, আমরাও বুঝি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও তো সত্যি, যদি দুর্নীতি না হতো, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বলছেন, তাহলে কি চাকরি যেত? আপনারা কেসের কথা বলতে পারেন, আপনারা কথা প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা তুলে আনতে পারেন। দাঁড়াও, তোমাকে বলি, মোদীজি বলেছিলেন 2021 সালে কলেজের রিজার্ভেশন প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, সেই রিজার্ভেশন প্রতিশ্রুতির কি হলো?
এখনো শিক্ষার্থীরা অপেক্ষায় রয়েছে কবে রিজার্ভেশন প্রতিশ্রুতি হবে হয়েছে হয়নি। আচ্ছা, সেই তুতু মেমে সম্পর্কে বলছেন আপনারা। ইন্দ্রজিৎ বাবু, কনস্ট্রাকটিভ উত্তর চাইছিলাম আমি। প্লিজ না, আমি এখানে রতনবাবুকে সুযোগ দিতে হবে। রতনবাবু বলুন। আমি একটু বলি, এরপর আর বলার সুযোগ পাবো না অঞ্জনদা। বলবো আর আমি একটু বলি। যাই হোক, হ্যাঁ। তা সেই শিক্ষার কি হলো? নিউ এডুকেশন রতনবাবুকে বলার সুযোগ দিন, ইন্দ্রজিৎ বাবু। পলিসিতে বলি। নিয়ে আলোচনা করতেন, তাহলে এই রিজার্ভেশন কি হলো? নিউ এডুকেশন পলিসি এখনো সবকটা রাজ্য নিয়েছে, কেন নেবে? বলি ইন্দ্রজিৎ বাবু, বুঝতে পেরেছি। রতনবাবু বলুন। রতনবাবু আপনি বলুন। হ্যাঁ বলি। দেখুন, আজকে আপনি শিক্ষায় যে দুর্নীতি হয়েছে, শুধু শিক্ষায় না, আপনি সারা পশ্চিম বাংলা জুড়ে আপনি প্রত্যেকটা দপ্তরে আপনি যান, প্রত্যেকটা দপ্তরে গিয়ে আপনি দেখুন যে সমস্ত তৃণমূলের নেতা আগে কি ছিল এখন কি হয়েছে, আপনি তাহলেই বুঝে যাবেন যে উন্নয়নটা কাদের হয়েছে, কিভাবে হয়েছে। আপনি যেটা বললেন বৈষম্য বেড়েছে, অবশ্যই বৈষম্য বাড়ার পেছনে যদি মূল কেউ কারিগর থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। কারণ আপনি প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা পঞ্চায়েতে চলে যান, পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে আপনি আবাস যোজনা থেকে শুরু করে আপনি যতগুলো প্রকল্প আছে সব প্রকল্পগুলোতে দুর্নীতির আখড়া হয়ে আছে। আজকে যে সমস্ত পৌরসভা বলুন, জেলা পরিষদ বলুন, সমস্ত দপ্তরে দুর্নীতির আখড়া হয়েছে। এটা কি অস্বীকার করতে পারবেন ইন্দ্রজিৎ বাবু? যে এই যে শিক্ষক যারা রাস্তায় আছে, আপনি বলে দিলেন যে পশ্চিম বাংলার মাননীয় কোনো এর প্রতি কোনো নাই, এটা সম্পূর্ণ অন্য কারণে তাদের চাকরিটা চলে গেছে। আজকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে সেই কাগজপত্রগুলো কাদের দোষে নষ্ট হয়ে গেল? আজকে জেল খাটছে শিক্ষামন্ত্রী। আপনি এই বিষয়ে বলতে পারবেন না, কারণ আপনাদের বলে দেওয়া হয়েছে যে এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন না, তাই আপনি বলতে পারবেন না। পাশাপাশি এবার অন্য বিষয়ে আসি, যেটা প্রধানমন্ত্রী, যেটা অঞ্জনদা, ওই যে রুবি ম্যাডাম বলছিল ইন্দিরা গান্ধীর সাথে কার তুলনা করছেন। হ্যাঁ, আমরা কিন্তু আশা করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন সেনারা আক্রমণ চালালো, আমরা ভেবেছিলাম, প্রত্যেক ভারতীয় ভেবেছিল যে এবার হয়তো পাক অধিকৃত কাশ্মীরটা আমরা দখল করে নিতে পারবো। আমরা কি পেলাম অঞ্জনদা? কি পেলাম? বলতে গেলে তো তখন বলবেন যে দেশের বিরুদ্ধে কথা বলতে। এই খেল থেকে না জায়গা পেলাম না, আমরা পাক অধিকৃত কাশ্মীরটাকে দখল করতে পারলাম না, আমরা কিছু জঙ্গি মারতে পেরেছি, কিছু সেনা মারতে পেরেছি পাকিস্তানে, তাতেই হয়ে গেল। সেনাবাহিনীরা তো যুদ্ধ থামাতে চাইনি, ওরা স্যালেন্ডার হলো দেখে আমরা তাদেরকে ছেড়ে দেবো? আমরা কি এতটাই মানে এত বড় আমাদের যেখানে আঘাত ঘটালো সেখানে আমরা একটুতেই থেমে যাব? এবং সেনার পোশাক বা সেনার কৃতিত্বটা কি? আমি করলাম, শরীরে রক্ত বদলে সিঁদুর ধরে বেড়াচ্ছে, অমুক বেড়াচ্ছে, তমুক বেড়াচ্ছে, আপনার বলার কি দরকার আছে? ভারতের 140 কোটি মানুষ সেনাদের সাপোর্ট করেছে, তার কৃতিত্ব 140 কোটি মানুষের কৃতিত্ব এবং সেনাদের কৃতিত্ব, সবার কৃতিত্ব আলাদাভাবে দেখানোর কারণ হচ্ছে। যখনই উনি আলাদাভাবে দেখাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখানে সত্যি কোনো কৃতিত্ব নেই? দেখুন, কৃতিত্ব যখন যে থাকে রাষ্ট্রে, প্রধান থাকে, সে কৃতিত্ব তার থাকে, প্রধানমন্ত্রী একটা সাপোর্ট থাকে। তাহলে তো আপনি উত্তর দিচ্ছেন, আপনি তো নিজেই বলছেন 71 এর সময় ইন্দিরা গান্ধী কি কোনো ক্রেডিট নেননি? না, আপনাদের সময় হলে পরে সেটা ঠিক, আর বিজেপির সময় হলে পরে সেটা ভুল। এটা কেন? না, কিন্তু সেটা আপনারা রাজনীতিটাকে রাজনীতির প্রসঙ্গে না এনে পার্সোনাল কেন নেন? কেন ব্যক্তিগত স্তরে নিয়ে চলে যাচ্ছেন? ভোটের প্রচার করতে পারেন না না? কি আশ্চর্য! ভোটের প্রচারে এসেছিলেন কি তিনি? না, বাংলায় কি এখনো পর্যন্ত ভোটের দাওয়া বেঁধেছে? তাহলে ভোটের প্রচার কোথা থেকে হলো? হ্যাঁ, অপারেশন সিঁদুর নিয়ে তিনি যদি বলেন যে রক্তে রক্তে সিঁদুর চলছে, এটাতে সমস্যা কোথায় রয়েছে? জনগণের উদ্দেশ্যে জনগণকে কোথায় সমস্যা রয়েছে? উনি পার্লামেন্টে বলুক, পার্লামেন্ট মানে জনগণ। অঞ্জনদা, ভারতবর্ষে পার্লামেন্ট মানে জনগণ। আপনি পার্লামেন্টে বলছেন না, আপনি জনসভায় গিয়ে বলছেন। আপনি উত্তরবঙ্গে গিয়ে উন্নয়নের কথা না বলে আপনি সেনা যুদ্ধের কথা বলছেন, আপনি অমুক কথা বলছেন। সংসদে দাঁড়িয়ে সংসদে অধিবেশন হওয়া উচিত, এটা যেমন নিঃসন্দেহে ঠিক, তেমনই জনসভায় গিয়ে সেটা বলা যে ভুল, এটাও কিন্তু কখনো বলা যায় না। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি মনে করেন যে জনসভায় গিয়ে তিনি বলবেন, এটার মধ্যে কোনো ভুল নেই। তিনি কিন্তু কোনো এজেন্ডা তৈরি করছেন না, অন্তত বিধানসভা নির্বাচন এখনো চলে আসেনি।
তাই এই কথাটা বলা যায় না। বলে শেষ করি অঞ্জনা, একটা কথা বলে শেষ করি। প্লিজ কাইন্ডলি, কেন রতনবাবুকে টাইমার দেওয়া হোক। রতনবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। হ্যাঁ 1 মিনিট সময় শুরু হচ্ছে, বলুন, টাইমার দেওয়া হোক রতনবাবুকে। দেখুন, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কোনো জনসভাতে বা যেখানেই যাচ্ছেন, আপনি এই সেনাদের কৃতিত্বটাকে আপনার নিজের কৃতিত্ব হিসেবে দেখানোর চেষ্টা করছেন। আমরা তাই বলতে চাই যে যেহেতু পার্লামেন্ট মানে জনগণ, আপনি জনগণের পার্লামেন্টে এসে অধিবেশন করে সেখানে আপনি বলুন ভারতবর্ষের সেনাদের কৃতিত্ব কথা। আপনি মনে হচ্ছে যেন ভোটের প্রচার করতে গিয়েও আপনি সেনাদের প্রশংসা টেনে। আমরা চাই যে বলুন, কিন্তু সেনাদেরকে সাথে নিন। আপনি যেখানে যাচ্ছেন, আমাদের ভারতবর্ষে যে সেনা প্রধানরা আছে তাদেরকে সাথে নিয়ে যান এবং তাদেরকে মঞ্চে তুলে তাদেরকে সংবর্ধনা দিন এবং তাদেরকে জনগণের সাথে পরিচয় করে দিন। তাদেরকে বলুন যে এই সেনারা আমাদেরকে এই পাকিস্তানকে জবাব দিয়েছে, এই সেনাদেরকে সাথে নিয়ে আপনি সেটা করছেন না। আপনি দেখাতে চাচ্ছেন যে আপনি নিজে এই কৃতিত্বটা নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা বলতে চাই অঞ্জন দা, একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি উন্নয়নের কথা বলবেন, উনি এলাকায় গিয়ে সেই দুঃখের কথা বলবেন, সাধারণ মানুষের কথা বলবেন, যে সেই এলাকার মানুষ যেন চাকরি বাকরি পায়। আমি আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লগ্নের দিকে আমরা এগোচ্ছি। আমি এখানে সরাসরি ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, বাংলার বঞ্চনার ব্যাপারে নীরব মোদীজি তিনি সফরে এসছেন, উত্তরবঙ্গের সফরে আলিপুরদুয়ারে এসছেন ভোটের রাজনীতি করতে। বাংলার বকেয়া রাজনীতির হাতিয়ার নয়, এটা আমাদের অধিকার এবং এই অধিকার আমরা নেব এবং এই অধিকার আমাদের যে বঞ্চনা আপনি করেছেন অতি সত্বর মুক্ত করুন। আপনি বাংলাকে তহবিলের জন্য অপেক্ষা করিয়েছেন, কিন্তু দিদি অপেক্ষা করেননি, তিনি সেবা দিয়েছেন, মানুষের প্রতিশ্রুতি তিনি রেখেছেন। কেন্দ্রে তহবিল আপনি আটকে রেখেছেন, কিন্তু রাজ্যের প্রচেষ্টা কিন্তু থামেনি। উত্তরবঙ্গের উন্নয়ন আমাদের মমতা ব্যানার্জি সরকারের অঙ্গীকার এবং এই উত্তরবঙ্গের উন্নয়ন আমরা শুধু ওই ফাঁকা ময়দানে গুলি আওড়াইনি, আমরা করে দেখিয়েছি, বাস্তবে রূপান্তরিত করেছি। মোদীজি আপনি ভালো থাকবেন, আরো রাজনীতি করবেন, আরো যাতায়াত করবেন, আমাদের অতিথিয়তা আপনি পাবেন, কিন্তু ভোট বাক্সে আপনার ফল হবে শূন্য। ধন্যবাদ। আমি এখানে একেবারে অন্তিম লগ্নে রয়েছে, রুবিদির কাছে যাবো। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, পুরো পশ্চিমবঙ্গের জনগণ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি যারা উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন কিছুই করতে পারেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি যা যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা করেছে শুধুমাত্র পারেনি। ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে যদি আসাম রাজ্যে আমরা জানি যে কিভাবে উন্নতি হচ্ছে, দিল্লিতেও কিভাবে উন্নতি হচ্ছে সেটা আমরা জানি। তো ভারতবর্ষে বিকশিত ভারতের দিকে আমরা লক্ষ্যে যদি এগোতে চাই তাহলে পশ্চিম আমি দুঃখিত রুবিদি, আপনার সাউন্ড অসুবিধে হচ্ছে, আপনার নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে। না, আমরা যতদূর বুঝতে পেরেছি রুবিদি, আপনি যা বলতে চাইছেন তার একটি সম্যক ধারণা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র সরকার চেষ্টা করছে, কিন্তু রাজ্য সরকার সেইভাবে সমর্থন করছে না কেন্দ্রের সেই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার জন্য। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ রাইট টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করব। দেখুন, কেন্দ্রীয় বঞ্চনা তার সঙ্গে সঙ্গে দুর্নীতি এটা নতুন নয়। রাজনীতিতে, অন্তত বাংলার রাজনীতিতে এটা পুরনো হয়ে গিয়েছে। আমরা একটু কিছু নতুন শুনতে চাইছি। সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে, 140 কোটি জনগণের ভয়েস হিসেবে আমরা জানতে চাইছি এবার যে উন্নয়নে অনেক কথা হয়েছে, যে আসছে, হবে, প্রকল্প করা হচ্ছে ঘোষণা, বাস্তবায়ন কবে হবে এবং বাস্তবায়নের রূপরেখা সত্যি কি তৈরি করা হয় নাকি সবটাই ভোটের অঙ্কে গিমিক হয়ে থেকে যায়। একথা বলেই আজকে স্পেশাল শো শেষ করবো। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন রাইট টিভি বাংলা পর্দায়, শব্দের কাটাকাটিতে, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।